তো আমার কাছে বেসিক ডিজাইনটা হচ্ছে, এর আগে আপনার ক্লাস করছিলেন না বেসিক ডিজাইনে? ক্লাস করছিলেন? আপনিও করছিলেন? আপনি করেন? আপনি করেন খালি দুইজন আপনার। তো আমি বলছি জ্যামিতিক ফর্মে যে আমাদের শিল্পটা হচ্ছে জ্যামিতিক ফর্ম, সেটা হচ্ছে জ্যামিতিক শিল্পের উপাদান। আপনি বলেন শিল্পের উপাদান কয়টি? দাঁড়ান, পারবেন না? একবারই বলেন, আপনি বলেন। পারবেন না? বসেন, আপনি বলেন শিল্পের উপাদান কয়টি? মনে নাই? যদি পরীক্ষা আছে থিওরিক্যাল শিল্পের উপাদান কি, তখন আপনি কি করবেন? ছোট প্রশ্ন, 1 নাম্বার বা 2 নাম্বার। এটা তো আমি অনেকবার আলোচনা করেছি। আপনি ইউটিউবে সার্চ দেন, কত আমার কথাগুলি যদি না থাকে তাহলে কেটে দিচ্ছে। শিল্পের উপাদান হচ্ছে, যেমন বাতাসের উপাদান কি কি আপনি বলতে পারবেন? পারবেন? আপনি বাতাসের উপাদান আছে বলেন, ঘুরে বলেন। জানেন না আপনি বাতাসের উপাদান আছে? আপনারা কেউ জানেন কি? বলেন তো বাতাসের উপাদান কি কি? অক্সিজেন না, নাইট্রোজেন এবং এই যে অক্সিজেন নাইট্রোজেন যদি না থাকে, কার্বন ডাই অক্সাইড যদি না থাকে, ঠিক আছে, তাহলে আমরা বাঁচতে পারবো কি? বাঁচতে পারবো। এই যে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনারা জানেন না, তাই না? যে বাতাসের উপাদান আছে, প্রত্যেকটা জিনিসের উপাদান আছে, প্রত্যেকটা বিষয়ে উপাদান আছে, উপাদান ছাড়া হয় না। এই যে আমি আলোচনা করছি ক্লাস ছেড়ে, এই কথাগুলো কি কাজের কথা বলছি না? হ্যাঁ, আমাদের জানার দরকার, তাই না? আমরা জানার কথা বলছি। ছবি আঁকলে তো শেষ করে দিলাম, তাই না? ছবি আঁকার পাশাপাশি আমাকে কিছু জানতে হবে। আমি এই কথাটাই বলতেছি যে ছবি আঁকার পাশাপাশি আমি শুধু ছবি আঁকি গেলাম, তাহলে বই পড়েই গেলাম, আমি কিছু জানলাম না, তাহলে কি আমি শিক্ষিত হতে পারলাম? ভালো জানতে পারলাম না। যে এই যে আমাকে প্রতিটা ক্লাসের কথার মধ্যে ভাবার্থ থাকতে হবে। ভাবার্থ যদি না বুঝি আমরা, তাহলে তো সে পড়াতে কোনো গুরুত্ব থাকলো না। থাকলো কি? থাকলো না। তো বাতাসের উপাদান হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন কারা গ্রহণ করে? আর নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড কে গ্রহণ করে? হ্যাঁ, আমরা যেটা চাচ্ছি সেটা কি? কার্বন ডাই অক্সাইড। আর ওনারা যেটা চাচ্ছেন গাছ লতা অক্সিজেন। তার মানে আমাদের দুইজনের কি সম্পর্ক, নাকি গভীরভাবে আমাদের সম্পর্ক আছে গাছ এবং মানুষের। চিন্তা করেন, আমরা ভাবতেই পারি না একটা গাছ আমার কি উপকার করতে পারে। আমি কখনো ভাবি গাছকে আমরা কত অবহেলা করি। যে গাছ আমাদেরকে বাঁচিয়ে রাখছে, সেই গাছকে আমরা কোনো প্রকারই মূল্যায়নও করতে জানি না। করেছি কি? আসলে কি ভাবিনি কখন যে গাছ আমাদের একটা প্রিয় জিনিস, তাই না? আল্লাহ তো সবকিছু মালিক আছে, কিন্তু আমি কি আল্লাহকে নিজের হাতে আমাকে খাওয়াই দিচ্ছে না। আমার হাত দিয়ে, আমার পা দিয়ে, আমার মুখ দিয়ে আমাকে খাওয়াই দিচ্ছে, তাই না? তো আল্লাহ মাধ্যম হয়ে দেয়। আল্লাহ কিন্তু কাউকে সরাসরি দেয় না। আল্লাহ কাউকে সরাসরি দেয় না। আল্লাহ কিন্তু মাধ্যম হয়ে দেয়। আপনি যে কোনো নিয়ত করবেন, যে কোনো ধর্মের আপনি যে কোনো নিয়ত করবেন, আল্লাহ মানে আপনাকে সরাসরি দিচ্ছে। হয়তো এমন একটা বিপদে পড়ছেন, দেখা গেল যে আপনি একটা যার ধর্মের যদি একটা কোনো দোয়া বা কোনো মন্ত্র যদি করেন, দেখা গেল কোনো মাধ্যমে আপনাকে সেই কাজটা অন্যজন, আপনি ভাবতেই পারবেন না যে এই লোক দিয়ে আমাকে, অথবা আপনার ভাই দ্বারা উপকার হলো, অথবা প্রতিবেশী দ্বারা উপকার হলো, অথবা বন্ধু বান্ধবের দ্বারা উপকার হলো, অথবা আপনার ভাই দ্বারা উপকার, একজনের মাধ্যমে সেটা সমাধান হবে। এটাই আপনাকে ভাবতে হবে যে আল্লাহ তাকে
পাঠিয়ে দিয়েছে আমাকে সমাধান করার জন্য, তাই না? তো আমাদের অক্সিজেন দিচ্ছে গাছ, আমরা তাকে মূল্যায়ন করছি না। তো এইটুকু আল্লাহ গাছের মাধ্যমে আমাদের জীবন বাঁচিয়ে রাখছে, তাই না? আমাদের খাদ্যটা যদি না দিত আমরা কি বাঁচতাম না, তাই না? তাহলে আমাদের মাধ্যম হবে, এই যে মাধ্যমটা আমাদের কি কোনো উপায় করতে হবে। তো আমার উপাদান হচ্ছে, আমি এখনো বলি নাই শিল্পের উপাদানগুলো কি কি। আমি ইতিপূর্বে অনেকগুলো কথা এই গত ক্লাসেও করেছি। হ্যাঁ, আমরা ক্লাসগুলো আসলে দেখেনি, বুঝতে পারলাম যে আপনারা ক্লাসগুলো দেখেনি, অথবা আমাদের ইউটিউবের চ্যানেল থেকেও বেশি কথাগুলো কেটে দিয়েছে, এমন হতে পারে। যাই হোক, শিল্পের উপাদান তিনটি, সেটা হলো যথা ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। মনে করছে কি? এখন মনে করছে আলোচনা করেছিলাম, এই যে দেখেন তিনটে কথা আপনাদের মনে নেই, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এইটা হচ্ছে শিল্পের উপাদান। হ্যাঁ, আমি এটা স্বীকার করি, অনেক বড় শিল্পীরাও জানেন না শিল্পের উপাদানগুলো কি। অনেক ভালো ছবি আঁকে, কিন্তু আসলে বিষয় হলে যে আমাদের মূল বেসিকটা কি, উপাদান হচ্ছে তিনটি, শিল্পের উপাদান হচ্ছে তিনটি, মনে রাখবেন। শিল্পের উপাদান হচ্ছে তিনটি, কি কি? ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্নের উত্তর পাই এগুলো, তাই না? যদি আপনি কোথাও লেকচার দেন, আপনি তো প্রশ্ন করতে পারেন, আমি আসলে কি, আমি শিল্পটা কি, এটা যদি আমি না জানি তাহলে আমি কিসের শিল্প পড়াশোনা করছি, তাই না? আমি মূল কথাটা যদি না জানি তাহলে আমাকে এই চারুকলা, আপনাকে যে কোনো লোক অ্যাটাক করতে পারে আপনার শিল্পের। ধরেন আমি একটু জানি বা কেউ জানে, প্রশ্ন করতে পারে, আপনি চারুকলা থেকে পড়াশোনা করেছেন, বলেন তো দেখি, আপনাকে আটকে দেবে, অথবা ভাই ভাই আটকে দিয়ে দেবে। শিল্পের উপাদানগুলো কি কি, আপনি মূল জিনিসটা জানবেন না, তখন হা করেছিলেন আমি তো জানি না, আমি তো জানি না। তাহলে কি করবে? তাহলে আপনি কিসের পড়াশোনা করছেন? আমরা যেখান থেকে হাঁটি হাঁটি পাওয়া শুরু করবো সেই কথাটাই যদি আপনি না জানেন, তাহলে আপনি কি পড়াশোনা করছেন, কিসের ছবি আঁকছেন, কোথায় পড়াশোনা করছেন? 1 নম্বর টিচারের বদনাম, 2 নম্বর প্রতিষ্ঠানের বদনাম, 3 নম্বর আপনি দোকান, তাই না? তাহলে একটু ভুলের জন্য আমাদের 3টে জায়গা আমার দূষিত হয়ে যাচ্ছে, তাই না? তো আমাদের এগুলো কিছু কিছু জানতে হবে। আসলে ছবি আঁকার পাশাপাশি অনেক আলোচনাও থাকে না? তো আমি যে শিল্প উপাদান সম্পর্কে যদি না জানি, আমি যদি না বলি, তাহলে তো আপনি জানতে পারতেন না, তাই না? আমি শুধু ছবি এঁকে দিয়ে গেলাম, করেন আপনি বেসিক ডিজাইন করেন, আপনি প্রশ্ন থাকতে পারে, মানে কেন বেসিক ডিজাইন এই আমাকে ত্রিভুজ করতে হবে, কেন? মানে এটা প্রশ্ন থাকে, তাই না? বেসিক ডিজাইন কেন, এটা কি দিয়ে কি হয়, এই বেসিক ডিজাইন কি হবে, এটা প্রশ্ন আছে না? আপনি ছবি আঁকবো, গ্রামের দৃশ্য আঁকবো, অমুক আঁকবো, তমুক আঁকবো, মানুষের ছবি আঁকবো, পোর্ট্রেট করবো, বড় বড় শিল্পী হবো, কিন্তু আমাকে এটা কি নিয়ে আসলো, প্রশ্ন আসলে। আসলে ব্যাপারটা হলো যে আমার উপাদান সম্পর্কে জানি। এখন বেসিক ডিজাইনটা হচ্ছে, ডিজাইন সম্পর্কে আপনাদের ধারণা আছে কি? কেউ কি বেসিক ডিজাইন সম্পর্কে ধারণা আছে? এই ডিজাইনটা হচ্ছে, আমাদের পৃথিবীটা হচ্ছে ডিজাইন, আমাদের পৃথিবীতে ডিজাইন, আমরা যে বসবাস করছি এটা ডিজাইন না? ডিজাইন বলতে আমাদের শরীরের গঠনটা আমাদের কি ডিজাইন, তাই না? আমি বসে তুলতে যাবো না, আমার শরীরের গঠনটা হচ্ছে ডিজাইন, নকশা। আমাদের শরীরের গঠনটা নকশা না? এখানে কি আছে? এখানে নকশা বলতে আমাদের যদি মাথাটা চিন্তা ভাবনা করি, একটা বৃত্ত, না? তারপরে এই বৃত্তটাকে আমি বলেছিলাম যে বৃত্ত আসলে সার্কেল, তাই না? ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এই বৃত্তটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পাবো। শিল্পের ক্ষেত্রে এখানে বৃত্ত হচ্ছে, কোনো কিছু কোণ মানে বৃত্ত,
গোল মানে বৃত্ত, তাই না? এটাকে যদি আমি এইভাবে দিই তাহলে আমার বৃত্ত, এইভাবে যদি এইভাবে আসে এটাও কি বৃত্ত? বৃত্ত কি না? গোল মানে বৃত্ত। এই গোলটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পাই। শিল্পের ক্ষেত্রে এইভাবে দেখতে পাই, 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 বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পাই। তার মানে গোল মানে কি বৃত্ত। এটা শিল্পের ক্ষেত্রে। এটা কোন ক্ষেত্রে? শিল্পের ক্ষেত্রে। শুধু বৃত্ত দিয়ে শুধু এই গোল দিয়ে তো ছবি আঁকা সম্ভব না, তাই না? এই যে এটা আমাদের একটা কি বৃত্ত না? এই বৃত্তটাকে আমি যদি এটাকে যদি এইভাবে দেই, এটাকে আমরা কি বৃত্ত বলবো? হাফ হাফ বৃত্ত। এটাকে যদি আমি এখান থেকে দেই, এটাও হাফ বৃত্ত, তাই না? আমি আপনাকে প্রমাণ দিচ্ছি যে হাফ বৃত্ত। এটাকে আমরা কি বৃত্ত না? এটাও বৃত্ত, এটাও বৃত্ত। বৃত্ত কি না? আমি যেটা বললাম আমার কথায় বুঝাবেন না নিয়ে আপনার প্রশ্ন করতে পারেন আসলে কি বৃত্ত কিনা, আমার সাথে কথা কাজের মিল আছে কি না, বৃত্ত কিনা, নিজে নিজে দেখেন বৃত্ত কিনা। এটা কি? এটাও একটা হাফ বৃত্তের মধ্যে পড়ে, এটাও হাফ বৃত্ত, এটাও হাফ বৃত্ত। তার মানে আমি দেখাচ্ছি জাস্ট এটা হাফ বৃত্ত, এটা বৃত্ত না? আমি একটু আগে বললাম যে বৃত্তটা আমি এইভাবে দিতে পারি। গোল মানে কি বৃত্ত। তাহলে আমার এই যে বৃত্ত, এখন মনে করি এটা একটা বৃত্ত, এটা যদি আমি ধরি এটা বৃত্ত, বৃত্ত কিনা? তারপরে আমি এটা কি চতুর্ভুজ বলবো। চতুর্ভুজ মানে চারটা বাহু আছে, চতুর্ভুজ মানে চারটা বাহু আছে। চারটা বাহু আমি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারি। আমি বৃত্ত জায়গায় চলে গেলে আমি এখন আসলাম চতুর্ভুজে আসলাম, তাই না? চতুর্ভুজে আসলাম, চতুর্ভুজটা আমি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পাই। চারটা বাহু যদি থাকে তাহলে আমরা শিল্পের ক্ষেত্রে সেটা বলবো চতুর্ভুজ। চতুর্ভুজটা আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পাই। এখানে একটা চতুর্ভুজ, আবার এখান থেকে তাহলে এই ফ্যানটা অপু দেবে না, ফ্যানের জন্য গাড়িটা তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর একটা কিবা কালি নিচে ঝাপঝাপ করে পড়ে গেছে। কলম আছে তো, ভালো একটা কলম আছে তো। এটা কালি ঝাপঝাপ করে পড়তে তাহলে এই যে চতুর্ভুজ, এটা কি চতুর্ভুজ না? হ্যাঁ, এটা চতুর্ভুজ। এটা কি চতুর্ভুজ? এটা চতুর্ভুজ, এটা চতুর্ভুজ, এটা চতুর্ভুজ। চতুর্ভুজ কি না? হ্যাঁ, এখন চতুর্ভুজ ছাড়াও আমি এটা দিকে বৃত্তের মাধ্যমেই করতে পারি। বৃত্তের মাধ্যমে করতে পারবো না? পারবো কিনা? বৃত্তের মাধ্যমে করা যাবে, চতুর্ভুজের মাধ্যমে করা যাবে। তাহলে আমাদের এই অংশটা চতুর্ভুজ, এই অংশটা চতুর্ভুজ, এই অংশটা চতুর্ভুজ, এই অংশটা চতুর্ভুজ। হ্যাঁ, আমি একটু আগে আলোচনা যেটা করলাম যে আমাদের শরীরটাই হচ্ছে নকশা, তাই না? নকশা কি না? তাহলে আমরা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি আমরা ভালো করে ফলো করি, দেখতে পাই, তাহলে আমরা হ্যাঁ ত্রিভুজ দিয়ে, ত্রিভুজ দিয়ে করবেন, ত্রিভুজ দিয়ে একটা ছবি আঁকতে করছে। ত্রিভুজ দিয়ে যখন যেটা ছবি আঁকবে সেটাই হবে। আমার ত্রিভুজটা আমি এখানে দিতে পারি, এখানে আমি ত্রিভুজটা দেখতে পারি, যেভাবে আপনি নেবেন। এটা একটা আমার ত্রিভুজের মধ্যে পড়ে কিনা আপনি দেখেন, ত্রিভুজের মধ্যে পড়ে কিনা, পড়ে কিনা, পড়ে তো। তো আমরা যেভাবে
ওই শিল্পটাকে যেভাবে আমরা নিব, যেভাবে তৈরি করব, তবে জ্যামিতিক ফর্মেই করব। জ্যামিতিক ফর্ম আমার কথা যে আমাদের সম্পূর্ণ হচ্ছে জ্যামিতিক ফর্ম। জ্যামিতিক ফর্ম হচ্ছে কি কি? ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। আমাদের শিল্পটা হচ্ছে কি কি জ্যামিতিক ফর্ম। আমাদের শিল্পটা হচ্ছে জ্যামিতিক ফর্ম। আমাদের উপাদান কয়টি? কি কি? শিল্পের উপাদান কয়টি? তিনটি। কি কি? আমাদের শিল্পটা কি? মনে থাকবে তো? আমাদের শিল্পটা হচ্ছে জ্যামিতিক ফর্ম। তাহলে আমাদের জ্যামিতিক ফর্মে যেহেতু আছে, আমি আলোচনা করছি যে বেসিক ডিজাইনটা, মানে আমাদের শিল্প যদি জ্যামিতিক ফর্ম হয়, বেসিক ডিজাইনটা তো শিল্প আছে। এইখানে আবার দুইটা ভাগ করা আছে। জ্যামিতিক ফর্মে আমাদের বেসিক ডিজাইনটা কয় ভাগে ভাগ করা আছে? দুই ভাগে ভাগ করা আছে। জানেন কি? বেসিক ডিজাইনে দুই ভাগে। আমি কিন্তু কনকন ভেঙে ভেঙে কথা বলছি। আপনারা কিন্তু একদম মনের ভিতর যদি বুঝে থাকেন, ঘুম যদি না পড়ে থাকেন, যদি আনমনা না হয়ে থাকেন, আমার মনে হয় জীবনে এই কথাগুলো ভুলে যাওয়ার কথা না, যেটা আমি বইয়ের মধ্যে মুখস্থ করতে চাই না। বইয়ের মতো মুখস্থ করতে চাই না। আমাদের বেসিক ডিজাইন হচ্ছে দুই প্রকার। বেসিক ডিজাইন কয় প্রকার? একটা হচ্ছে প্রাকৃতিক, আর একটা হচ্ছে জ্যামিতিক। একটা হচ্ছে জ্যামিতিক, আর একটা হচ্ছে প্রাকৃতিক। বেসিক ডিজাইন কত প্রকার? দুই প্রকার। এক নম্বর আছে জ্যামিতিক। প্রথম দিই জ্যামিতিক, প্রাকৃতিক। জ্যামিতিক জ্যামিতিক তাহলে কি কি আছে? জ্যামিতিকে কি কি আছে? ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। প্রাকৃতিকটা বুঝাতে, প্রাকৃতিক বলতে কি বুঝায়? প্রাকৃতিক বলতে কি বুঝায়? প্রাকৃতিক সংজ্ঞা আছে, তাই না? হ্যাঁ, কি কি দেখেন? গাছপালা, পশু পাখি, নদী নালা, পাখি, বিভিন্ন প্রাণী। প্রাকৃতিক হচ্ছে আমাদের, প্রাকৃতিক হচ্ছে আল্লাহর সৃষ্টি দেওয়া কিছু কিছু জিনিস আছে, যেটা কি গাছ, নদী নালা, মাছ, তাই না, পাখি, এই যে প্রাণী, এইগুলো দিয়ে আপনাদের হচ্ছে প্রাকৃতিক। এখানে প্রাকৃতিক হচ্ছে আমরা এই আমাদের চারুকলার মধ্যে যেটা আমরা পাই, সেটা কি কি মাধ্যমে করা যেতে পারে? মাধ্যম হচ্ছে ফুল, লতা পাতা, মাছ, পাখি। ফুল, লতা পাতা, মাছ, পাখি, এই আসলে এই কয়েকটা দিয়ে নকশা, একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা প্রাণী দিয়ে, এই চারটা প্রাকৃতিক দিয়ে আমাদের নকশা তৈরি করা থাকে। ঠিক আছে? এখানে কিন্তু গরু ছাগল নাই, গরু ছাগল, হাঁস মুরগি কিছু নাই। কি আছে? ফুল, লতা পাতা, মাছ, পাখি, এই চারটে দিয়ে আপনাদের নকশা তৈরি করা হবে। এই চারটে দিয়ে কিভাবে নকশা হবে সেটা দেখানো হবে। আর জ্যামিতিকে দিয়ে কি করা হবে সেটাও একটু এর আগে ক্লাসগুলোতে যদি দেখে থাকেন তাহলে হয়তো বুঝছেন, আর যদি না বুঝে থাকেন তো আজকে বুঝাচ্ছি। তো আমাদের বেসিক ডিজাইন কয় প্রকার? দুই প্রকার। কি কি? জ্যামিতিক, প্রাকৃতিক।
জ্যামিতিগুলো কি কি? আর প্রাকৃতিক হচ্ছে কি? মনে থাকবে তো? যদি না লিখেন আর যদি কোনোদিন না পড়েন তাও মনে থাকবে? থাকবে? থাকবে। আমারও থাকবে। আমরা থাকবে। থাকবে, থাকতে তো হবেই স্যার। না থাকলে কেমন হবে? আমরা তো পড়াশোনা করছি সেই কত বছর আগে। আমার পড়াশোনা শেষ হয়েছে 93 সালে। অর্থাৎ কারো কারো এখানে 93 সালে না, একটু নেই। মানে জন্ম হয়েছে বোধহয় 96 সালে, এমন আছে। আমি সেদিন একটা স্টুডেন্ট একটু বুঝলাম, তার জন্ম হয়েছে কত সালে, আমার পাস করার কয়েক 96 সালে। এখন কত বছর? 21 বছর। 21 কত বছর হলো? হ্যাঁ, যারা গ্রাজুয়েশন করেছে তাদের ম্যাক্সিমামদের ওই যে 95-96 তে যাবে। হ্যাঁ, তাহলে আমার বয়স, তাহলে শিক্ষা পার হওয়ার বয়স কত হলো? 21 আর এদিকে আসলো 6, না না 4, 25 বছর। 25 বছর হলো আমি রাজশাহী ইউনিভার্সিটিতে বের হয়েছি। তাহলে তখন পড়ছি, এর মধ্যে তো কোনো বই পড়ি না। বই পড়লে আমার এখন ঘুম ধরে, খবরের কাগজ পড়ি না, ঘুম ধরে। ঠিক আছে, খুব ঘুম চেষ্টা করি জেগে, তখন আমি একটা বই নিয়ে শুয়ে থাকি, বাস কখন যে ঘুমে গেছি নিজে জানি না। এখন আমার আরেকটা বিষয় হচ্ছে যে এখন ফেসবুক আসছে, তো মোবাইলটা অন করার সাথে পড়াশোনা করছে। আপনি কোথা থেকে পড়াশোনা করছেন? আমি রাজশাহী ইউনিভার্সিটি চারগুলো থেকে। তো যখন একটু ফেসবুকে থেকে ডাটা অন থাকে, ঘুমাই গেছি, প্রতিদিন এইটা হয়। আর সবাই বলছে আপনি সারা রাতে জেগে থাকেন? না তো, সারা রাত তো জেগে থাকি না। বলে আপনার ডাটা অন আছে যে। তা আমি খুব বড় লোক, তো আমি ডাটা সারাদিন অন করে রাখি। তো আমার কখন ডাটাই অফ করি না করি আমার মনে থাকে না। তো যাই হোক, যে 21 বছর 25 বছর আমার এই শিক্ষার আজকে পড়া দিচ্ছি, তো মনে আছে। তো আমি এই জন্য প্রশ্ন করছি, যদি আপনি কোনোদিন নাও পড়েন মনে থাকে। থ্যাংক ইউ। আমি চাই এরকম মনে থাক যে বই যেন আমরা বইকে খুঁজবো না, ক্লাসে গল্প করি, ক্লাসের পড়াগুলো থেকে আপনি পাস করার মতো পেয়ে যান। আমাদের ক্লাসে আমরা যখন হাই স্কুলে পড়াশোনা করছি, স্যার যেগুলো কথা বলেছিল সেগুলোর মধ্যে আমরা যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করে থাকি, সে কিন্তু ফেল করার জন্য কোনোদিন আশা করতে পারে না, আমার ধারণা। স্যারের পড়াগুলো যদি ক্লাসে যদি কেউ বুঝে থাকে বা মনোযোগ দেয়, সে বই না পাস করলেও না পড়লেও পাস করবে, তাই না? আর যদি না মনোযোগ দেয়, তখন ওই বই নোট গাইড, বাবার মাথা কান্না শেষ, মা গাইড দাও পড়াশোনা করো। এরকম অবস্থা। তো আমরা সাধারণত নকশাটা করে থাকি, আমি বেসিক ডিজাইনটাই শুরু করবো, সেটা হচ্ছে জ্যামিতিকটা। জ্যামিতিকে এই আমরা বিভিন্ন লম্বা হতে পারে, এত বড় লম্বা দিয়েও করতে পারি, তাই না? আর মাপ একটা থাকে সাধারণত 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি বা 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি বা 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি, এরকম কিছু একটা মাপ থাকে। এটা আছে নিয়মের কথা, যে আপনাকে বড় কাগজ দিবে না, পরীক্ষা হলে যেহেতু সেহেতু বড় কাগজ দিবে না, সেটা একটা মাপের মধ্যে থাকে, যেন কাগজটা আমরা সহজেই ঘুরতে পারি বা অল্প সময়ের মধ্যে সেটা কাজ সমাপ্ত করতে পারি। এই কারণে একটা নিয়মের মধ্যে থাকে, সেটা 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি অথবা 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি বা 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি বা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এই সাধারণত এই মাপটাই থাকে বেশি, তাই না? আমাদের এই মাপটা থাকে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি থাকে, অথবা 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি থাকে, অথবা 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি থাকে, 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি থাকে, অথবা 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি। আর তার থেকে ছোট করতে পারলে 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি। এই কয়েকটা মাপে সাধারণত পরীক্ষায় থাকে, যে কোনো মাপে আপনারা দিতে পারেন। এই সাধারণত এই মাপগুলোতে বেসিক ডিজাইন পরীক্ষায় থাকে, মাপ দেওয়া থাকবে এত ইঞ্চি বাই এত ইঞ্চি, জ্যামিতিক ক্রমে একটি নকশা আঁকুন, অথবা উল্লেখ করে দেওয়া থাকতে পারে ফুল পাখি দিয়ে একটি নকশা আঁকুন, অথবা উল্লেখ করে দেওয়া থাকতে মাছ আর পাখি দিয়ে নকশা করতে পারে।
অথবা ফুল লতা পাতা দিয়ে শুধু নকশা করতে পারেন, অথবা পাখি আর মাছ দিয়ে নকশা করতে পারেন। এইরকম ভাঙা ভাঙা দেওয়া থাকতে পারে। এমনই হতে পারে যে একটি প্রাকৃতিক নকশা এত বাই ইঞ্চিতে এঁকে রং করে, তাই না? এটা থাকবে এরকম, বা উল্লেখ্য করা থাকতে পারে বা নাও থাকতে পারে। আবার জ্যামিতিক ক্রমে দেখা গেল যে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে একটি নকশা আঁকেন এত বাই এত ইঞ্চি, বা দিতে পারে ত্রিভুজ বা শুধু ত্রিভুজ এবং চতুর্ভুজ দিয়ে একটি নকশা আঁকেন, অথবা ত্রিভুজ বা বৃত্ত দিয়ে একটি নকশা আঁকেন, এরকম দেওয়া থাকে। ঠিক আছে? এই জিনিসগুলো আপনাকে জানতে হবে যে ফুল পাখি লতা পাতা দিয়ে অনেকগুলো ছবি আঁকা যায়, অনেকগুলো নকশা আঁকা যায়। আমি তার আলোচনা করলাম। যেমন আমি জ্যামিতিকে একটু ফর্মুলা দিই, এই কয়েকটা ফর্মুলার মধ্যে সাধারণত থাকতে পারে। জ্যামিতি ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে নকশা। ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে নকশা, ত্রিভুজ বৃত্ত দিয়ে নকশা, চতুর্ভুজ বৃত্ত দিয়ে নকশা। এর বাইরে আরো কিছু তৈরি করা যেতে পারে? আর নাই। এই ত্রিভুজ এই চারটার মাধ্যমে আপনার দিয়ে একটা নকশা করতে পারেন, মানে যে কোনো একটা ধরে দিতে পারেন, বা চতুর্ভুজ বৃত্ত দিয়ে একটা নকশা করেন। এখন আপনার মাথা কেটে স্যার আমার তো ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে নকশা করেছে, চতুর্ভুজ বৃত্ত দিয়ে তো নকশা করেনি, তাহলে আপনি কি বুদ্ধি খাটাতে হবে, তাই না? নকশা আইডিয়া ধারণা রাখতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি কি এটা দিয়ে এটাতে নকশা করবো, এটা দিয়ে এটা নকশা করবো। আমার নিজস্ব একটা সৃষ্টি থাকতে পারে না? থাকতে পারে কিনা? আমি নিজে সৃষ্টি করতে পারবো, তাই না? এই যে আমাদের শুধু এইটা ফর্মাটা শুধু বলতেছিল, কিন্তু এতগুলো ভাঙি কোনোদিন আমরা যখন শিখেছিলাম বলেনি। কিন্তু আমরা জানি যে পরীক্ষার সময় আসলে এমন একটা নকশা দিচ্ছে যেটা আমরা জীবনে করি, কিন্তু ওই মুহূর্তে আমাকে করতে হবে। আমাকে বেসিকটা জানিয়ে দিয়েছে এইগুলো দিয়ে নকশা তৈরি করা যায়, তার নমুনাও দিয়েছে ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে আপনার নকশা করবে। কিন্তু হঠাৎ করে যদি দেয় চতুর্ভুজ আর ত্রিভুজ দিয়ে একটা নকশা করে, চতুর্ভুজ আর ত্রিভুজ দিয়ে একটা নকশা করে, তখন আপনার মাথা তো ভেঙে যাওয়ার কথা, এইটা দিয়ে তো আমি করিনি। এটা কি হয়েছে? আমার মাথায় তো আমি বেসিক নকশাটা সম্পর্কে আমি জানি এই ধরনের নকশা হয়, এইটা দিয়ে দেখি আমি নকশা। আবার দেখেন কিছু কিছু হচ্ছে যে চারটা ত্রিভুজ দুইটা চতুর্ভুজ দিয়ে নকশা, আপনি তখন আবার তো ভুলে যাবেন, তাই না? চারটা ত্রিভুজ কোথায় বসাবো আর দুইটা চতুর্ভুজ কোথায় বসাবো, দিয়ে আবার আমাকে এটা নকশা করতে পারে। তাহলে আমি মনে করি দুইটা চতুর্ভুজ, তাহলে আমার উপস্থিত বুদ্ধি যদি হয়, তাহলে আমি এখানে চারটে ত্রিভুজ দিই, এটা একটা আমি চতুর্ভুজ দিই, আমার নকশা হবে কিনা? যদি আমরা কালারটা করি, তাৎক্ষণিক আবার একটা উপস্থিত বুদ্ধি আসলো, হবে কিনা? আর এটাকে আমি অন্যভাবে সাজাতে পারি না? পারবো কিনা? তাহলে আমার নকশা কেন আমি ভাববো যাব? এই যে নকশা, এই ত্রিভুজ, এটা আমাদের কিন্তু জমি, আমার নকশা হচ্ছে এটা কিন্তু জমি, তাই না? যদি আরো কিছু যদি বসে, তখন আমরা অন্যভাবে নকশাটা করতে পারবো। এগুলো হচ্ছে বেসিক, যে আপনি আসলে কি বুঝছেন, আপনি একটা থেকে আর একটা তৈরি করতে পারবেন কিনা। একটা সৃষ্টি থেকে একটা সৃষ্টি জানলেন আর একটা সৃষ্টি করবেন। আপনি গ্রামের দৃশ্যের কথা বলেন, যদি একটা গ্রামের দৃশ্য আঁকানো হয়, সেখানে কি থাকে? গাছপালা, নদী নালা, পশু পাখি, হাঁস মুরগি যত আছে সবকিছু দিয়ে একটা গ্রামের দৃশ্য করা। যদি বলা হয় আপনি একটা সোনার বাংলা দৃশ্য আঁকেন, তাহলে আপনি কি বুঝবেন? সোনার বাংলা বলতে কি বুঝবেন? গ্রামের দৃশ্যই বুঝবেন, তাই না?
রূপসী বাংলা একটা দৃশ্য আঁকেন, সোনার বাংলা করছেন, রূপসী বাংলা করেননি, আপনি কি বুঝবেন? আল্লাহ, আমি তো রূপসী বাংলা বুঝি না। আমাকে ভাবতে হবে আপনার রূপসী কথাটা কি, বাংলা মানে কি? রূপসী বাংলা কি একটা মানুষের নাম? না, আমরা কৃষির সঙ্গে তুলনা করছি, আমাদের দেশের সাথে তুলনা করা হয়েছে। দেশটা কি আমাদের গ্রামের সাথে তুলনা করা হয়েছে, তাই না? এই যে আমাকে বুঝতে হবে একটা মানে বিষয়টা আমাকে বলে দিল রূপসী বাংলার ছবি আঁকো। তাহলে আপনি যদি রূপসী বাংলার আমি জানি না, আমি কি, আমি তো সোনার বাংলাদেশে করছি, গ্রাম বাংলাদেশে করছি, আমি জানি। তাহলে আমি রূপসী বাংলা কেন করবো? আসলে অর্থটা আগে আমি তার আগ পূর্বেই তো আমাকে অর্থটা বুঝতে হবে। অর্থ ছাড়া যদি আমি লাইন বাই লাইন মুখস্থ করি তাহলে আমার মেধা বাড়বে না। আর যদি অর্থ যদি করি আমাকে আর পড়তে হবে না, তাই না? যে অর্থগুলো বুঝতে হবে আগে, তাই না? এখন আবার আছে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। বঙ্গবন্ধু সোনার বাংলাদেশে বলতে কাকে বোঝায়? আমাদের এই বাংলাদেশের, তাই না? আমাদের মাতৃভূমির একটি দৃশ্য আঁকো। মাতৃভূমি কি? আমাদের এই গ্রাম বাংলাদেশের, আমরা এই ভাষাটাকে বিভিন্ন আকারে বিভিন্নভাবে প্রকাশ করতে পারি, তাই না? এগুলো যে বেসিক ডিজাইন আমি বুঝলাম যে ত্রিভুজ যদি এরকম কিছু হয় তাহলে আঁকা যাবে না? আছে, সাহস পাবেন? পাবেন কিনা বলেন, কথা বলেন, পারবেন তো? হ্যাঁ, জড়তা থাকলে আমাকে বলবেন, স্যার আমি আসলে বুঝিনি, আমাকে আবার বুঝেন। আমি এই কথা বারবার বলি যে আমার কথা যে ক্লাসে কোনো প্রকারের জন্য আপনি না বুঝে যাবেন না। আমার কথা, আমার ক্লাস থেকে আপনি না বুঝে বের হবেন না, বুঝে যাবেন। যে বলবেন বাসা দিয়ে সেটা আবার কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, প্রমাণ করতে হবে। স্যার তো বলেছে, দেখি আমি পারি কিনা। আরেকটা বিষয় আছে, সেটা করে আমি স্যার এটা করেছি, দেখেন তো ভালো হয়েছে কিনা। এটা শেখার জন্য আর একটা বিষয়, একটা গুণ। এটা হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ একটা গুণ শিক্ষার্থীর জন্য, তাই না? যদি আপনার কিছু সৃষ্টি করে আমাকে আমি দেখাতে পারেন, আমি খুব মহা খুশি হব। সেটা ভালো হোক আর নাই হোক, সেটাতে ভুল হবে, ভুলটা তো আমি বুঝাই দেবো, এটা এইভাবে না করে এইভাবে করলে হয়তো না, তখন আপনার ব্রেনটাকে আরো একটু অ্যাডভান্স করে দিল, তাই না? ছাত্র এইটা বোঝে, তাহলে আমি আর একটা দেখি, স্যারের কথা অনুযায়ী আর একটা করি, তাহলে এটা এইভাবেই আপনারা শিখতে পারবেন। নাকি খারাপ বললাম? শেখার জন্য বা জানার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, ছাত্রদেরকে বিরক্ত করতে হবে। আমি বিরক্ত হব না, ঠিক আছে? আমি বিরক্ত হব না, বরঞ্চ বিরক্ত করলে আমি খুশি হব, বরং বিরক্ত করলে আমি খুশি হব। কারণ আমি কি চাই? আপনাদের মঙ্গল কামনা করি, ভালো চাই। শিখে আসছেন, শিখে যান, তাই না? শিখে গেলে কি হবে? আপনি একটু ভালো জায়গা করবেন, আপনি একটু ভালো করে খেতে পারবেন। ওটাই আমাদের নাম থাকে। যে স্যার বকা দিছে, অনেক কথা বলে, খুব কথা বলছিল, কিন্তু আজকে আমার কি সেই সফলতা পেয়েছি আমি। তাহলে কি মানুষের ভালোবাসাটা তো ওই জায়গায়। যে স্যার মারে বেশি, যে স্যার বকে বেশি, আমরা মনে করি স্যারটা খুব খারাপ। আসলে না, আসলে স্যার ওই স্যারকে আপনি জানবেন যে আসলে সে আমার মঙ্গল কামনার জন্য, স্যার আসলে মন থেকে ভালোবাসার দেখে ওই স্যারগুলো বকে বেশি। আমি প্রমাণ। আমার স্যার এখনো প্রাইমারি স্যার আছে প্রচন্ড মাত্র, কিন্তু ওই স্যার আজকে এখন আমাদের দেখে কান্নে বুকের মধ্যে জড়াই ধরে। কি ভালোবাসা, কি ভালোবাসা! মানে আমিও এখন গেলে, আমরা ওই সময় তো আমরা জানি না, আমি একটু কথায় চলে আসে। আসলে আমরা স্যারদেরকে যে সম্মানটা করেছিলাম, প্রাইমারি এক ধরনের, হাই স্কুলে এক ধরনের, কলেজের এক ধরনের, ইউনিভার্সিটিতে আর এক ধরনের, তাই না? ইউনিভার্সিটিতে হয় বন্ধু, কথা খারাপ করলাম কি না? ইউনিভার্সিটি স্যারগুলো হয় বন্ধুর মতো, কলেজের স্যারগুলো হয় একটু বন্ধুর কাছাকাছি, হাই স্কুলের স্যারগুলো হয় একটু বড় মুরব্বী, তাই না? আর প্রাইমারি স্কুলে আমার খাওয়া, আমার বাবা প্রাইমারি হয় বাবার মতো শাসন করে, মায়ের মতো শাসন করে। একটু ভুল করলে থাপড় মারে, আর একটু ভুল করলে থাপড় মারে কিনা, তাই না? কান ধরে বসাকে প্রাইমারি শিক্ষক হচ্ছে প্রধান শিক্ষক, তাদের আমাদের আদব কায়দা শেখায়, তাই না?
তারপরে আদব শিখায় কোথায়? হাই স্কুলে গেলে। বড় বড় ধরনের ভুল যখন আমরা করি বসি, প্রাইমারিতে বহুত ভুল, তাই না? হাঁটতেও ভুল, বসতেও ভুল, পড়তেও ভুল, ঘুম করতেও ভুল, সবই ভুল। তার মানে বাবা মার মতো শাসন করে আমাদের, তাই না? তারপর হাই স্কুলে যাওয়ার পরে আমাদের পথ দেখে দেয় যে বাবা তুমি হাই স্কুলটা, তোমার এইভাবে পড়াশোনার পথটা দেখে দেয়, তুমি গুছাই নাও। হাই স্কুলটা হচ্ছে গুছাই নিতে পারে। আর ইন্টারমিডিয়েটে যা কি বলে, লাইফটা গড়ে নাও, তাই না? ইন্টারমিডিয়েটের রেজাল্ট যদি ভালো করছো, তোমার লাইফটা শাইন করতে পারবা। আর ইউনিভার্সিটিতে যখন আমরা যাব, তখন কি করবে? তোমার সংসারটা কোথায় নাও, তোমার ভালো মন্দ দিক। তখন বাবা মা কেউ কিন্তু দেখে না তুমি ভালো করলা বা খারাপ করলা। তোমার টাকা দরকার, তোমার টাকা দিই। তুমি খারাপ হয়েছে, তুমি গেছো, কথাটা খারাপ করলে না, তাই না? ইউনিভার্সিটি লাইফটা হচ্ছে বা গ্রামীণ যা যেখানে মানে মাস্টার্স পাস বা ডিগ্রি পাস এই সাইডে যেতে, তখন বাবা মা দেখে না, তোমার লাইফ তুমি করো। তখন আমাদের দায়িত্বটা পড়ে যায়, তাই না? আমি কি করে খাবো, আমাকে চাকরি করতে হবে, আমাকে ভবিষ্যতে আমার সংসার করতে হবে, তাই না? সংসার নিয়ে ভাবি। ডিগ্রি ওটার সাথে সাথে আমাদের সংসার চিন্তা ভাবনা চলে আসে কিনা? যে এক একটা লাইফের এক একটা প্রতিষ্ঠানের এক একটা লাইফ এক এক ধারা আছে। তো আমরা এটা যেটা আসছি সেটা আমাদের ধারা, আমার কোনো ধারাই না, আমরা আসলে বন্ধু সুলভ, তাই না? কিন্তু এখানেও একটু ধার বলে কথা আছে, তো এই জন্য বকে বেশি। আমরা চাই, আমি চাই, যেটা আমরা বলতে পারবো না, আমি চাই যে আপনার যে কোনো প্রতিষ্ঠানে গেলে করে খেতে পারবেন। আপনি যে বিষয়টা পড়াশোনা করছেন, যে টাকাটা ইনকাম টাকা দিয়ে খরচ করতেছেন, আমি চাই টাকাটা একটু কাজে লাগুক। আমি তাহলেই বলছি যে আসলে টাকাটা কাজে লাগুক, তাই না? শুধু আপনি হাই স্কুলের কথা ভাবছেন কেন বা প্রাইমারি স্কুলের কথা ভাবছেন? আপনি এটার পরে আমার অনেক স্টুডেন্টসের অঙ্কুশ হয়, তারা এই আমার সাবজেক্টে পড়ে আমার কাছে এখনো প্রাইভেট পড়ে, এখনো শেখে। তারা এইখান থেকে বিজনেস করতেছে। কি বিজনেস করে? বিজনেস বলতে হ্যান্ড পেইন্ট করতেছে, শাড়ি করতেছে, ফতুয়া পাঞ্জাবি করতেছে, বিশাল বিশাল কারখানা দিচ্ছে, বড় বড় শোরুম দিচ্ছে। তারা বিজনেস করছে, তারা নিজে হ্যান্ড ডিজাইনার, তাদের শ্রম দিতে হয় না বেশি। আমি যদি যে কাজটা জানি, যে শোরুমটা আমি দিব একটা হ্যান্ড পেইন্ট, সে মানে আপনার ভালো লাগবে, আপনি হ্যান্ড পেইন্ট দিচ্ছেন, কিন্তু আপনি নিজেই ডিজাইনার, নিজেই মাস্টার, নিজেই সব কিছু, তাহলে সেখানে আপনার খরচ কম হবে। খরচ কম হবে কারণ আপনি যে কেউ আপনাকে যখন হেল্প করার জন্য নিবে, তখন দেখবেন যে আপনি নিজে ও না আসুক, আজকে আমার কারখানায় না আসে নেই, সমস্যা নেই। একটা আমি যদি যে বিষয়টা আমি জানি না, সেখানে যদি কোনো কারিগর দিয়ে কারখানাটা চলে, তাহলে একদিন যদি কারিগর না আসে, তাহলে ওই কারখানার জন্য লস কিনা। আর যদি আমি জানি ও না আসেনি, আমার আজকের দিনটা আমি চালাতে পারবো, তার মানে আমার লস হলো না। এই যে আমরা পড়াশোনা করছি উপার্জন করার জন্য, অর্থ উপার্জন করার জন্য, তাই না? ভবিষ্যৎ আমার প্রজন্ম কি করবে, কি খাবে, যার কারণে তো আমার আজকে এই শেষ ধাপে এসে আজকেও আমাকে সেই জায়গায় দাঁড়াতে হচ্ছে, তাই না? এখান থেকে আমি কিছু পাইলে আমি সংসারের কাজে লাগাবো। এটা বাস্তব কথা, এটা গল্প কথা না, এটা অতিরিক্ত কথা না। আসলে এটা এগুলো হচ্ছে আমরা যখন বলি তখন হয়তো অনেকে তো অনেকভাবে মনে নিতে পারে। আসলে আমি যেটা বলি সেটা আসলে আসলে মনের কথাটাই বলা হয়, যে আমি বা আমরা ওই পথের পথিক, তাই না? আমরা সবাই আজকে কি জীবন বাঁচার তাগিদে আমরা দৌড়াচ্ছি, তাই না? জীবন বাঁচাতে গেলে এক একজনে এক এক উপার্জন করতেছে, তাই না? বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ভাব করতেছে। তো এগুলো যাতে আমরা সাকসেসফুল ভাবে অল্প সময়ের মধ্যে করতে পারি, সেই জন্য বিভিন্ন পথ দিয়েছে, তাই না? কেউ চারুকলা, কেউ মানে বিভিন্ন দিক দিয়ে দিয়ে দিয়েছে, নাচ, কেউ আর্ট, কেউ গান, কেউ আবৃত্তি, কেউ বিভিন্নভাবে দিয়েছে, তাই না? তো এই যে আমাদের এই সব সাবজেক্টগুলো যদি আমরা সফলতার সাথে অর্জন করতে পারি, আমাদের যদি সুনাম করতে পারি, আমার কর্মটাকে আমি যদি ভালো কাজে লাগাতে পারি, আমি কোথাও কোনো দিন ঠেকবো না। ঘুমাচ্ছেন নাকি? আমরা মনে হচ্ছে ঘুমাচ্ছেন, ওই যে পিছনে আমরা। তো এগুলো এই কথাগুলো তো আজকে আপনার খারাপ লাগতেছে, কিন্তু আসলে কথা চলে আসে। আমি আসলে লাইন ছেড়ে বেস লাইনে চলে গেছি। তা এই টিউব আমরা করতে পারি, এটা কেন আসলে এতদূর আসলাম, যে আমরা আসলে বেসিকটা জানবো। বেসিকটা জানার জন্য আমাকে জ্ঞান বুদ্ধি রাখতে হবে। এখন আসেন
প্রাকৃতিক নকশাটা চলে আসে। আজকে আলোচনা করি নাকি? আজকে যেহেতু কেউ কিছু আনেননি, তো আমরা একটু কি এটা মূল সম্পর্কে আমরা জানি যে আগামীকাল আপনারা অবশ্যই নিয়ে আসবেন। হ্যাঁ, আমি করে লিখে দিচ্ছি, একটু পরে লিখে দিচ্ছি। তো আমি তো এখানে চাচ্ছি যে আপনারা এখান থেকে আপনারা যদি আমার ক্লাসটা ঠিক মতো করেন, আমার আসলে ক্লাসটা খুব মজার, আর ম্যাডামের ক্লাসটা আর একটা মজার। আমি কিন্তু আসলে ছবি আঁকাতে পারতেছি না, বা আমার ওইটা দেখে আমার ইয়েটা হচ্ছে আমি অল বিষয় মোটামুটি সব ধরনের কালার আমার জানা আছে। পেন্সিল কালার, পোস্টার কালার, জল রং, অমুক রং, যে কোনো ফেব্রিক রং, সব ধরনের কাজ আমার কোনোটা বাকি নেই, আমি পারি। কিন্তু একজন ছবি একে বলি পোস্টার কালার অনেকে জানে না, করতে পারে না। অনেকে আবার অয়েল পেন্টিংটা করতে পারে না, অনেকে আবার ভাস্কর্য করতে পারে না। আমাদের মধ্যে ভাগ আছে, 7টা ভাগ আছে। চারুকলা কয়টা ভাগ আছে? 7টা ভাগ। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আরো ভাগ করছে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে অয়েল পেন্টিং। অয়েল পেন্টিং, আরেকটা কথা বাড়াইছে, আমি মনে নেই আমার। 7টা দিল কি কি? বুঝতে পারছেন না? ওরিয়েন্টাল, এটা ভাস্কর্য, স্থাপত্য, সিরামিক, কারুশিল্প, গ্রাফিক ডিজাইন, অয়েল পেন্টিং। হ্যাঁ হ্যাঁ, করবো। অয়েল পেন্টিংটা আছে আমরা সাধারণত তেল রং দিলে, তেল চিত্র বলে না, তেল চিত্র, তেল চিত্র বুঝলেন? তেল চিত্র, অয়েল পেন্টিং মানে অয়েল পেন্টিং, পেন্টিং এর কাজ জানেন না, যে এটা পেন্টিং এর কাজ। অয়েল পেন্টিং এতে শিশির তেল আর অয়েল কালার আছে, ওটা মিক্স করে ক্যানভাসের মধ্যে করা হয়, ক্যানভাসের মধ্যে করা হয়। এটা করা হবে ম্যাডাম, ওটা আমার ভাগে না। করা হচ্ছে? হ্যাঁ, ক্যানভাসের মধ্যে করবে, ক্যানভাস, কাপড়ে ক্যানভাস। অয়েল পেন্টিং সাধারণত কাপড়ে ক্যানভাসের মাধ্যমে তেল, কিসের তেল? কৃষির তেল, এবং অয়েল কালার একটা আছে। অয়েল কালার কৃষি তেল সাথে মিক্স করে ওই কালারটা ক্যানভাস কাপড়ে যে ফ্রেম তৈরি করে ক্যানভাসের মধ্যে করা হয়। হ্যাঁ, কাগজে না, কাপড়ে। এই অয়েল পেন্টিং এর কাপড়ে আলাদা আছে, খদ্দর টাইপের, মানে মোটা টাইপের। সেটা ওই ক্যানভাসটা একটা কাঠের ফ্রেম বাঁধাই করে না, ওই ফ্রেম মতো তৈরি করে সেখানে ওই ক্যানভাসের মধ্যে
হোয়াইট একটা জিনিস মিক্স করে শুকায় নিয়ে তারপরে কালার ওই কালার মাধ্যমে ছবি তোলা হয়, ওটা হচ্ছে অয়েল পেন্টিং। সেখানে ওই বিভাগটা হচ্ছে আপনার শুধু ড্রয়িং স্পার্ট থাকতে হবে, ফিগার ড্রয়িং, মানুষের ড্রয়িং, বিভিন্ন ড্রয়িং। অয়েল পেন্টিং সাধারণত গ্রামের দেশে আর কি ফিগার করা হয়, মানুষের ছবি করা হয়। বুঝা গেছে অয়েল পেন্টিংটা কি? আর হচ্ছে গ্রাফিক ডিজাইন, হচ্ছে এটা পোস্টার রং অথবা জল রং দিয়ে করা হয়। পোস্টার রং জল রং দিয়ে করা হয়। আপনার আর্ট পেপার, কার্টিজ পেপার, ক্যানভাস সবের মাধ্যমে এটা করা হয়। এবং এই গ্রাফিক ডিজাইনটা হচ্ছে আপনার সব ধরনের কাজের একটা। গ্রাফিক ডিজাইন হচ্ছে আপনার পোশাক থেকে তৈরি করে আপনার মনোগ্রাম, তাহলে লোগো, লেটারিং, ঘর সাজানো, বউ সাজানো, এভরিথিং এটার মাধ্যমে এটা করা হয়। বিজ্ঞপ্তি, এই যে বিজ্ঞপ্তি, পোস্টার, এই কাজগুলো হয় গ্রাফিক ডিজাইন। এটা হচ্ছে বাণিজ্যিক। গ্রাফিক ডিজাইন হচ্ছে বাণিজ্যিক বিভাগ। এটা ব্যবসা করার জন্য সব ধরনের এটাতে করা হয়। বুঝতে পারছি? আর কারুশিল্প হচ্ছে আমাদের এই যে চেয়ার, টেবিল বা বিভিন্ন এই মানে আমাদের পোশাকের যে নকশা, কিভাবে একটা পোশাকের সুইসুটের কাজ, বিভিন্ন এই দিকটা হচ্ছে আপনার কারুশিল্প। বা পুতুল, বা এই মাটির পুতুল, এই তারপরে আপনার ঘটি, বাটি, ফুলদানি, সব ধরনের এই জাতীয় আমরা যেটা বাজারে অনেক সময় দেখি না, অনেক দোকান আছে মাটির ইয়ে আছে, এই টাইপের এগুলো হচ্ছে কারুশিল্প। আমার এটা হচ্ছে কারুশিল্প। দ্রব্যতে আমরা আগত যেসব জিনিসগুলো আমরা তৈরি করে থাকি সেটা হচ্ছে কারুশিল্প। আমার পোশাকটা হচ্ছে কারুশিল্প। যখন আমি এর উপরে হাত ডিজাইন করতে যাব সেটা হচ্ছে কারুশিল্প। কাঠের নকশা যখন আমরা করতে যাব কারুশিল্প। কাঠের নকশা যখন করতে যাব কারুশিল্প। বিভিন্ন নকশা বা খোদাই করা এইসব করা হয়, তারপরে আপনার এইটাকে বলা হয় কারুশিল্পের মধ্যে পড়ে। তারপরে যে আপনার খলাই পর্যন্ত মাছ রাখার যে বিভিন্ন ধাপ, মানে সব ধরনের এটাকে বলা হয় যায় কারুশিল্প। নকশি কাঁথা, এইসবেতে কারুশিল্পের মধ্যে পড়ে। নকশি কাঁথা আমরা ডিজাইনের মধ্যে ডিজাইনের মধ্যে যায়। আর সিরামিক্সটা হচ্ছে, এটা বুঝছেন? এটা বুঝছেন? কারুকলা শিল্প বুঝছেন? আর সিরামিক্সটা হচ্ছে আপনার বাসন কুসন আমরা যেটা তৈরি করি, থালা, প্লেট, গামলা, এই যে বিভিন্ন ধরনের মেলামাইনের সুন্দর সুন্দর জিনিস, সিরামিক্স। সিরামিক্স যখন সিএইচ হবে তখন চিরা হবে। সি সেটা হবে না না উদ্দেশ্য এটা সিরামিক্স, কিন্তু বানান হাত তো সিডি, এটা তাই না? সিএইচ না, আমি এটা কনফিউজ, আমি জানি না। সিএইচটা এখানে না, সিএইচ মানে কিছু বানান আছে আমার একটা ভুল হয়ে যায়, মানে জানা জিনিসগুলোও ভুল হয়ে যায়, মানে নিজেকে স্যাটিসফাই হতে পারি না। তো যাই হোক, যদি সিরামিক্সটা হচ্ছে আপনার এই যে এই জাতীয় আমাদের প্লেট, বাটি, ঘটি, বদনা, বিভিন্ন খেলনা জাতীয় যে আমাদের মেলামাইন্ড যেসব এই আসবাবপত্রগুলো আছে, এগুলোর মধ্যে এই গ্রুপটাতে পড়ে। আধুনিক মানে আরো আধুনিক এরা এই সিরামিক্সের স্টুডেন্টরাই বিভিন্ন কোম্পানিতে, বড় বড় কোম্পানিতে গিয়ে এরা 10 বছর পরে আপনি কি বের করবেন, কি মডেলটা আসতে পারে, 10 বছর আগেই ওরা কিন্তু সেটা মডেল তৈরি করে রাখে। এরা কি করে তৈরি করার পরে একটা কারখানায় যদি করে রাখে, তখন এরা তখন তৈরি করে বড় বড় যারা ইন্ডাস্ট্রি আছে ওরা আগে মডেলগুলো ধরেন 10টা মডেল করে রাখছে। এই 5 বছর পরে এই একটা জিনিস 5 বছর ব্যবহার করার পরে সেটা আর ভালো লাগে না, পরে নতুনত্ব কিছু আসে, তাই না? নতুনত্ব ওরা কিন্তু ওই মডেলগুলো তৈরি করে রাখে। তৈরি করে রাখার পরে বড় বড় কোম্পানি এসে দেখলে যে কোন জিনিসটা পরবর্তীতে বাজারজাত করা যেতে পারে, তখন ওর থেকে ওরা নিয়ে নেয়। কথা বলতে না?
যখন একটা কোম্পানি বড় বড় শিল্প এগুলো নিয়ে নেয় তখন তার তো ভেবে একটা ডিমান্ড চলে আসে, তার হাজার হাজার লক্ষ লক্ষ তখন তার কাজ প্রোডাকশন বের হতে যাচ্ছে। কিন্তু প্রোডাকশন কি করে একটাই প্রথম মডেল হিসেবে। আমি ঢাকায় গেছিলাম, তো আমার বড় ভাইরা আছে, আমাকে এগুলো বুঝাই দিচ্ছে, দেখছি প্র্যাকটিক্যালি দেখছি। এখন ছাপ চিত্র হচ্ছে কাঠ খোদাই, কাঠ খোদাই করে যে ছবি করা হয়, কাঠের মধ্যে খোদাই করে করে ছবি আঁকা হয়। এটা মধ্যে আপনারা পাবেন পরে ক্লাসে, এরপরে প্রথম ইয়ার পরে ইয়ার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পাবেন। কাঠ খোদাই করে করে বিভিন্ন ছবি আঁকা করা হয়। কাঠটা খোদাই করে কেটে কেটে ওটা প্রেস না, প্রেসের যে কাজটা ওইটা ছাপ দেয়, সেই কাজটা আছে না ছাপ চিত্র। ভাস্কর্য তো জানেনি, স্থাপত্য শিল্প ভাস্কর্য, এটা তো জানেন না, বিভিন্ন মডেল তৈরি করে কাজ তৈরি করে। এটা আমি এই ক্লাসটা নিব, সবার শেষে মাটি দিয়ে মাটি প্রসেসিং করবো, তারপর এটা বুঝবেন। ওরিয়েন্টাল, ওরিয়েন্টালটা হচ্ছে বই প্রস্তুত করে না, বিভিন্ন ইলাস্ট্রেশন করে না, বুঝে একটা কবিতার লাইনের পাশে একটা ছবি থাকে, হ্যাঁ থাকে না, যে বৃষ্টি এলো কাঠ বনে, জাগো সারা ঘাট বনে, বকেশারি কোথায় উড়িয়ে গেলো ঘাট বনে, এই যে এই পাশে একটা যে ছবি আঁকে, তাই না, বিভিন্ন গল্পের পাশে যে ছবিগুলো আঁকা হয়, এরা ওরিয়েন্টালের কাজ করে। এর পাশাপাশি আমি করেছি গ্রাফিক ডিজাইন, এটা আমার সাবজেক্ট হচ্ছে এটা, আমার সাবজেক্ট। আমি এই গ্রাফিক ডিজাইনে পড়েছি, কিন্তু আমি তো সব বিষয় জানি, কিন্তু দক্ষ এখানে কি, হ্যাঁ সাবজেক্ট বললাম তো, সাবচিত্রটার সংজ্ঞা স্যার। সাবজেক্টে কাঠ খোদাই করে পাথর খোদাই করে, এইটা প্রেসে কাজ দেখেন নেই, ছাপচিত্র যে ছাপ দিয়ে করা হয়, এই কাঠ খোদাই করার পরে ওর মধ্যেই একটা ছবি আঁকা হয়, ছবি আঁকার পরে ওই ছবিটার মধ্যে কাঠ খোদাই করা হয়, কেটে 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 নেওয়া হয়, এবং ওটা প্রেসের একটা রং আছে, ওই এর মধ্যে কাঠটার মধ্যে ঘষে নিয়ে রোলার আছে, নিয়ে আর একটা কাগজের মধ্যে ছাপ দিলেই এই ছবিটা বেশি আসে। আমরা যদি দেশের পরিস্থিতি ভালো থাকতো, তাহলে আমরা শিক্ষা সফরে যেতাম, রাজশাহী যেতাম সবাইকে নিয়ে, তাহলে দেখতে পাবেন প্র্যাকটিক্যাল কি জিনিস, তাই না? শিক্ষা সফরটা দিয়ে আসা যেত একদিন, নাকি বলেন স্যার? শীতকালে দেখা যাক অনেক বেশি জরুরি, কারণ হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসে যারা শিক্ষা অনেক বড় জরুরি। হ্যাঁ, ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল দেখা, অত আলোচনা করাটা অত পক্ষে সম্ভব হয় না, বোঝানো সম্ভব হয় না। আসলে প্র্যাকটিক্যাল যা দেখে আসলে সেটা হচ্ছে আলাদা মনে গেল। এই জন্য আমাদের দেখি আমরা এই শীতকালে যদি ওদিকে যদি আল্লাহ যদি ভালো দেয়, মানে আমরা যদি তৌফিক দেয়, আমাদের দেশের পরিস্থিতি ভালো হয়, আমরা যাবো রাজশাহী। আমি প্রস্তাব করব, সবাইকে টিকা দিতে হবে, এটা ব্যবহার করতে হবে। হ্যাঁ সবাই টিকা গ্রহণ করতে হবে। হ্যাঁ, না তা তো দিতে হবে। তারপরে আমাদের বেশিরভাগ যদি যাই আমরা যাবো, যারা যাবে না একদম, তাদের তো দৌড়াদৌড়ি করার কিছু নেই। এরকম থাকে, ধানের মধ্যে পাতান থাকবে, ধানের মধ্যে পাতান থাকে না, থাকবে, বিভিন্ন অজুহাত থেকে যাবে, তার মানে তার শিখার কোনো আগ্রহই নেই। যারা শিখার আগ্রহ আছে তারা, আমি তো বলি যে যাদের শিখার আগ্রহ আছে তারা নিয়মিত ক্লাস করবে, কাজ করবে, প্র্যাকটিস করবে, এটা করবে। আর যারা করবে না, তারা ওই শুনলে ধান্দা লাগে, ওদের চেহারা দেখলেই বোঝা যায় ধান্দা লাগে, শুনছে, ওই দেখা গেলো এক ক্লাসে আছে আর এক ক্লাসে নাই। আজকে দেখা গেলো আমি যে এত কথা বললাম যে সামনের ক্লাসে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নেব, দেখা গেলো সেই গুরুত্বপূর্ণ ক্লাসে সে আর আসেই নি, এরকম হয়। তার মানে সে তার কাছে কোনো গুরুত্বই নেই, এরকম থাকবে। আর যাদের গুরুত্ব আছে তারা আসবে, যাদের গুরুত্ব নেই তারা আসবে না, আর যাদের গুরুত্ব আছে তারা আসবে। এই জন্য তো মানে ক্লাসে আমাদের এখানে না, আমাদের এই ছোটকাল থেকে দেখে আসছি, তাই না? প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দেখে আসছি। এখান থেকে কেউ ধরে যাচ্ছে, কেউ ভালো করতেছে, তাই না? সেই এই জন্যই তো প্রতিষ্ঠান, এই জন্য তো পরীক্ষা, ঝরে যাওয়া, টিকে থাকা।
যারা ধরে গেছে তারা ধরে গেছে, যারা ঠিক আছে তারা করতেছে, এই হলো কথা। আর ওরিয়েন্টাল সম্পর্কে বললাম তো, তাই না? তাহলে আমাদের কিছু একটু আইডিয়া ধারণা মানে আসলো আর কি, যে আসলে এই চারুকলার মধ্যে 7টা বিভাগ আছে। এই 7টা বিভাগের মধ্যে কি কি বা এদের কাজগুলো কি কি এটা আমরা জানলাম না। তো এই বিভাগ থেকে যদি আমরা কোন বিভাগে আছি এখন, আপনারা কোন বিভাগে আছেন? 7টা বিভাগের মধ্যে কোনটা বিভাগে আছেন বলেন? গতি খারাপ থেকে। এই 7টা বিভাগের মধ্যে আপনারা কোন বিভাগে আছেন? আপনার পড়াশোনা করছেন কোন বিভাগে? চারুকলা তো আমরা চারুকলা তো 7টা বিভাগ আছে, তো চারুকলায় পড়ছেন, তার মানে আপনারা 7টা বিভাগেই পড়তেছেন। আপনারা একটা বছরে 7টা বিভাগেই পড়তেছেন, তাহলে আপনারা বড় না? আমাদের থেকে বড় না? হ্যাঁ, আমি তো পড়েছি একটা বিভাগে, আর আপনি পড়েছেন 7টা বিভাগে, তার মানে কি আপনারা অনেক বড় না? আপনারা তো আমার থেকে অনেক বড়। কিভাবে শিখবো এই প্রশ্নটা থাকা উচিত। কিভাবে শিখবো, কিভাবে যখন আপনি ভাববেন যে কিভাবে আমি শিখবো, তখন আপনার শেখার আগ্রহ থাকবে। শেখার জন্য আপনাকে সেটাই ওইভাবে আগাইতে হবে, আপনাকে ওইভাবে চেষ্টা করতে হবে কিভাবে আপনি শিখবেন, তাহলে আপনাকে সেটা সেই চেষ্টা তো থাকতে হবে, তাই না? কিভাবে শিখবেন এই প্রশ্নটা যদি থাকে, মনোনীত থাকে, চেষ্টা যদি থাকে, তো অবশ্যই 7টা যেভাবে আপনি পড়াবেন। আমি তো একবারে কয়টা ক্লাস নিচ্ছি, আপনার কারুকলা ক্লাস নিচ্ছি, গ্রাফিক ডিজাইনে তো নিচ্ছি, তারপরে এখন আমি দুইটা বিভাগে নিচ্ছি, গ্রাফিক ডিজাইন আর কারুকলা, দুইটা নিচ্ছি। ম্যাডাম নিচ্ছে কি এই আপনার ড্রয়িংটা আছে অয়েল পেন্টিং এর মধ্যে পড়ে, ড্রয়িংটা যে আপনার গ্রামের দৃশ্য। তারপরে কি কি নিছে আমার মনে নাই, ওনার এটা নিছে। সাবজেক্ট এখন এই বছর পাবেন না, এই প্রথম সেমিস্টার পাবেন, পরের সেমিস্টারে পাবেন। সিরামিক্সটা পরের সেমিস্টারে পাবেন। ভাস্কর্যটা পাবেন এই তো কিছুদিনের মধ্যেই পাবেন, ভাস্কর্যটা পাবেন। তার মানে আপনারা অনেক পাবেন। একবারে কতগুলো বিভাগ আপনার সরাচ্ছে, আর আমরা একটা বিভাগ করে আসছি, আমি একটা বিভাগ করে আসছি। ম্যাডাম কোন বিভাগে আছে? পেন্টিং মনে হয়, গ্রাফিক মানে। যাই হোক, আমাদের যে পূর্বে আমরা চারুকলা যখন একটা ক্লাস শুরু করি, এই 7টা বিভাগেই করা আছে আমাদের। পরে যাওয়ার পরে প্রথম 2 বছর, প্রথম 2 বছর এই 7টা বিভাগে করেছে। এখান থেকে পাস করার পরে আপনার বিভাগ ভাগ করে দেওয়া হয়, যা যেটা ভালো লাগে। মানে 3 বছর, এই 5 বছর। কথা বুঝে নেই? এই 2 বছর প্রথমে ইন্টারমিডিয়েটের যে সিস্টেমটা কম্বাইন সবগুলো শেখানো হয়, তারপরে ইউনিভার্সিটিতে যখন যাবেন তখন সাবজেক্ট ভাগ করা হবে, তাই না? যে সাবজেক্টে চলে যাবে, ঠিক আমাদের চারগুলো সেই লেভেলটাই প্রথম 2 বছর আপনাকে সবগুলো পড়া। তারপরে ওইখান থেকে যা যা পছন্দ, কেউ হয়তো পেন্টিংয়ে চলে যাবে, কেউ ভাস্কর্যে যাবে, কেউ সাবজেক্টে যাবে। ওখানে পছন্দ না, আপনার মার্কিং হয় যে ক্লাসে এই 7টা বিভাগে যে ক্লাসগুলো মার্ক হয়, এই মার্কের সবচেয়ে যে বেশিতে যাবে ওই সাবজেক্টে তাকে দেওয়া হয়। কথা বুঝলেন? তো আমার ইচ্ছা ছিল গ্রাফিক ডিজাইন, পেন্টিং ছিল, কিন্তু পেন্টিংয়ে দেখলাম যে বের হয়ে আমি কি করব, বাংলাদেশে পেন্টিং কেনার মতো মানুষ কম। শৌখিন পেন্টিংটা হচ্ছে সবচেয়ে শৌখিন টাইপের পেন্টিং, অয়েল পেন্টিং তৈরি করে বিক্রি করলে বা অর্ডার পেলে প্রত্যেকটা অভাব করলে ওটাকে এক একটা পেন্টিংয়ে আবার দাম আছে। বড় বড় শিল্পীতে 50,000 60,000 টাকা, নিম্ন পক্ষে 30,000, সর্বনিম্ন 10,000 টাকা নিচে কোনো পেন্টিংয়ে হাত দেয় না। একটা প্রোটেক্ট করতে গেলেও আপনার সর্বনিম্ন 10,000 টাকা নেবে। একটা ক্যানভাসে আপনার ধরেন 16 ইঞ্চি বাই 18 ইঞ্চি বা এরকম একটা ক্যানভাসের মধ্যে 12 থেকে 10,000 টাকা নিচে আসে না। তো এই 10,000 টাকা দিয়ে এই পেন্টিং করে কয়জন করবে আমার?
ছবি কয়জন নেব, তাই না? যার কারণে আমি এখানে বাদ দিয়েছি। আর যে কালো শিল্পটা হচ্ছে মাটি দিয়ে গাঁটা গাঁটা করা অনুষ্ঠিত করে সবচেয়ে বেশি ব্যক্তিগত ব্যাপারে এটা নিয়ে নিই। এটাও তো না, এটা কাপড়ের সুই সুতের কাজ, বিভিন্ন কাজ, এটাও একটা ভালো, এটা কিন্তু ভালো সাবজেক্ট। এটা বর্তমান যুগে এটা কিন্তু কারুশিল্পটা খুব ভালো একটা সাবজেক্ট, যেটা আমাদের বর্তমান চলছে আর কি। ঘরে ঘরে এখন অনলাইনে বিভিন্ন জামা তৈরি করে বিক্রি করতেছে, তাই না? তো সিরামিক্সটা ওটা সাবচিত্রের কাজ, সেটাই ওইটাও একটা মানে ওই বিষয়টা যায় যে সাবচিত্র সম্পর্কে আমাদের দেশের মানুষ বলে আমাদের বিদেশে যেতে পারবো না, বা আমাদের অত ডিমান্ড নাই। ভাস্কর্য তো এটাও একটা বহু ডিমান্ডের ইয়া, যে অনেক ব্যয়বহুল। একটা ভাস্কর্য তো করতে কয়েক লক্ষ টাকা দরকার। কয়েক লক্ষ যখন আপনি একটা কাজের অর্ডার নেবেন, তখন আপনাকে নিজের টাকা দিয়ে আগে করতে হবে কিছু, তারপরে আপনি কন্ট্রাক্টের যে টাকাটা হবে সেটা আপনি পাবেন। তো ওটা আমার পক্ষে সম্ভব নয়। আমি এটা কেন নিচ্ছি, এটা আমি যেন সবসময় সব জায়গায় আমি করতে পারি, আমার যে কোনো জায়গায় আমি খাপতে পারবো, যে কোনো কোম্পানিতে হোক, যে কোনো স্কুলে হোক, যেখানে হোক, কম আমি ঘরে বসে হোক, যেভাবে হোক আমি এটা করতে পারবো, আমার কাছে সহজ হচ্ছে। যার ফলে আমি এই সাবজেক্টটা নিয়ে করেছি। ফ্যাব্রিক্স, তারপর আছে ইয়ে আছে গ্রামীণ, বিভিন্ন কালার আছে, অনেক কালার আছে, কালার শেষ নেই। আমরা সাধারণত গ্রামীণ এবং ফ্যাব্রিক দিয়ে আমি কাজ করি। আমি রংপুর শহর যখন আসি, আমি শুধু একটা প্যান্ট একটা শার্ট নিয়ে আসছিলাম। আমি ঢাকায় ছিলাম, রাজশাহী চারুকলা পাস করে ঢাকায় একটা কোম্পানি পোশাকের ডিজাইনার হিসেবে ছিলাম। 1 বছর থাকলাম না, 7 মাস ছিলাম, ভালো লাগেনি। এখানে কেন ভালো লাগেনি, যে ডিজাইন ওই কারখানার মধ্যে বাইরে থেকে প্রোডাক্ট মানে অর্ডার নেওয়ার পরে ওইদের একটা ডিজাইন দিত, ডিজাইনটা বা নিজস্ব ডিজাইন হোক, ওই ডিজাইনটা আমি যতক্ষণ না বের করছি ততক্ষণ কারখানা চালু হয় না। তার মানে আমি ডিজাইনটা তৈরি করে কারখানায় দিব, তারপরে ওখান থেকে আপনার প্রিন্ট বের করে তারপরে চলে আসবে, তারপরে ওটা বের হয়ে যাবে। তার মূল দায়িত্বটা আমার, তাই না? আমি যতক্ষণ না দিব ততক্ষণ কারখানায়। আবার মালিক তো বসে থাকে, রাখবেন আমাকে যে আপনি কাজের অর্ডার নিচ্ছে, আপনি প্রোডাকশনে দিচ্ছেন না, আমার 2 তারিখে বা 7 তারিখে আমাকে জমা দিতে হবে, 3 দিনের মধ্যে আমাকে জমা দিতে হবে, তাকে দিতে হবে। এই যে একটা পেইন মাথার মধ্যে, রাত 2টা হোক 3টা হোক, দিনে হোক, ঘুম নাই, কোনো কিছু নাই, আপনাকে ডিজাইন বের করে দিতেই হবে।